প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্কুল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড 2024-এর পঞ্চম গাইডলাইন ক্লাস, আজকেই শেষ ক্লাস। আগামীকালকে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হতে যাচ্ছে আমাদের স্কুল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডের বিভিন্ন স্লটে, এবং প্রতিটা স্লটে কিন্তু প্রশ্ন আলাদা। তো সেক্ষেত্রে তোমরা এক একটা স্লটে এক একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে আমরা প্রশ্ন করব। তো নিশ্চিন্তে থাকতে পারো, পরীক্ষার কোয়ালিটি খুব ভালো নেওয়া হচ্ছে। সকল প্রস্তুতি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ভালোভাবে নেওয়া হচ্ছে, যাতে আমাদের শিক্ষার্থীরা তাদের নবম শ্রেণীতে যে স্কুল ম্যাথমেটিক্স ম্যাথ অলিম্পিয়াড যে প্রোগ্রাম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ নিচ্ছে, তারা যাতে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিতে পারে। তো সেটার জন্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, আর আমরা আশা করি তোমরা আমার ক্লাস যেগুলো আমি নিচ্ছি অলিম্পিয়াডের জন্য, এই ক্লাসগুলো করে উপকৃত হচ্ছ। আরও অনেক পড়া আসলে দেওয়া যায়, অনেক কন্টেন্টস অলরেডি আছে। তো সেগুলো যতটুকু সম্ভব আমি 1 ঘন্টার আমার টাইম সেশনের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করছি। কিছু জিনিস বাড়ি কাজ দিয়েছি, আজকে ক্লাসটাও বাড়ি কাজে দিয়ে দিব। অনেকগুলো জিনিস যেগুলো শেষের দিকে সহজ জিনিস, আর যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য এবং তোমাদের ষান্মাসিক পরীক্ষার জন্য, সেগুলো আমি ক্লাসের মধ্যে একটু গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়ায় দিব। ঠিক আছে? তো বন্ধু বান্ধবদেরকে একটু করে কমেন্ট দাও, একটা লাইভ ক্লাসটা দ্রুত শেয়ার দিয়ে ফেলো আইডিতে শেয়ার বাটন থেকে, আর তাহলে আজকে ক্লাসের স্লাইডটাও কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আর যারা অনলাইনে পরীক্ষা দিবে, অনেকে আমাদেরকে অনলাইনে পরীক্ষা দেওয়ার সিস্টেমটা কি জানতে চাচ্ছিল। অনলাইন পরীক্ষার ক্ষেত্রে আমি সবাইকে একটা করে SMS পাঠিয়ে দিব, সেখানে বিস্তারিত সে আজকেই পেয়ে যাবে। ওকে, আচ্ছা, ওকে। আর যদি কোনো কারণে আজকে অনলাইন ইনফরমেশন না পাই, আমাকে একটু মেসেজ করতে হবে, আমাদের ম্যাথের পেজে একটু মেসেজ করতে হবে। ঠিক আছে? বেশ দৌড়াদৌড়ি করে আজকে আসলে আসা, আমার অবস্থা দেখে বুঝতে পারছো বেশ ঘামাই গেছি, কারণ হচ্ছে তোমাদের এই ক্লাসের কন্টেন্টসগুলো খুব প্রেশারফুল, আর সাথে আরও অনেকগুলো ব্যস্ততা নিয়ে আসলে খুব পেরেশানি যাচ্ছিল। যাই হোক, আজকে আমাদের এই চ্যাপ্টারে, ওকে, লক্ষ্য করি সবাই, এই চ্যাপ্টারে আমাদের কোন কোন টপিক গুরুত্বপূর্ণ, এই 5টা টপিক নিয়ে মূলত এই চ্যাপ্টারটা ডেভেলপ করা সকল বইগুলোতে। এবং আমাদের যে স্কুল ম্যাথমেটিক্স বইটা আমরা রচনা করেছি আমাদের টিচাররা মিলে, সেখানেও কিন্তু এটাকে বেস ধরে বেসিক, MCQ, CQ সকল রকমের প্রশ্ন আমরা প্র্যাকটিসের জন্য দিয়েছি। আশা করি অনেকেই বইটা অলরেডি পারচেস করে ফেলেছো, অনেকে আমাদের থেকেও নিচ্ছ। তো আমাদের বই সম্পর্কে কোনো সমস্যা হলে আমাকে জানাবো, বাট সমস্যা আসলে এখনও পর্যন্ত পাইনি। খুব দুর্দান্ত একটা বই। তো তারপরেও তোমাদের একটা ভালো প্রস্তুতির জন্যে আমাদের চেষ্টা, এটাই বলতে পারি। আমরা কি করতে পারি বলো, তাই না? আচ্ছা, ওকে। নুহাস, ওয়ালাইকুম আসসালাম। পূর্ণিমা দেবনাথ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দাও প্লিজ। কারণ আমি আজকে যেহেতু 1 ঘন্টা পরে ক্লাস শুরু করছি নোটিশ দিয়েই, তো হচ্ছে এই অনেকে হয়তো জয়েন করতে পারতেছে না, অনেকে ভুলে গেছে হয়তো। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি অবশ্য। যাই হোক, আরেকটু কথা বলি, আমাদের এইখানে আমি অনেকের থেকেই অলরেডি মেসেজ, ফোন কল পাচ্ছি, যে আমি এই জন্য বলছিলাম যে আমি আজকে ক্লাসে এটা একটু বিস্তারিত বলে দিব আবার ভেঙে, যে কীভাবে ভর্তি হবো বা কী করবো না করবো। আর এর মধ্যে অনেকে যেহেতু জয়েন হচ্ছে, আমি যদি 1 মিনিটের মধ্যে এই আমার কাছে যারা পড়তে চায় তাদের জন্য একটু 1 মিনিট একটু আমি সময় দিই। যারা আমার কাছে পড়তে চাও না প্রাইভেট ব্যাচে, তাদের একটু মাইন্ড করিও না প্লিজ। আমি আজকে 1 মিনিট একটু সময় নিয়ে এই কথাগুলো বলি। তো প্রথমত আমাদের অনেকে আমাকে অলরেডি জানাচ্ছিল ফোন দিয়ে, এই জন্যে আমি বলছিলাম যে আমরা আজকে ক্লাসের মধ্যে এটা আমি বিস্তারিত বলে দিব, যাতে একটু দেখে যাতে মোটামুটি আইডিয়াটা পেয়ে যায় কী করতে হবে না করতে হবে। তো আমাদের অফলাইন ব্যাচে আমি 3টা স্লট অলরেডি পড়াচ্ছি। একটা হচ্ছে রবি মঙ্গল দুপুরবেলা, দুপুর কেন হবে, আরে সকাল, রবি মঙ্গল সকালবেলা আছে একটা টাইম, সেটা হচ্ছে 8:30 থেকে 10টা, খুব সুন্দর একটা টাইম। আরেকটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 12:30 থেকে 1:30। এই টাইমটাও অনেক স্টুডেন্টস পড়ছে স্কুলের পরে। আর যাদের এই 2টা টাইমের একটাও ম্যাচ করতেছে না, তারা শুক্র শনিতে পড়তে পারো 2:30 থেকে 4টা। এটা খুব ভালো টাইম, এখানে অনেক দূরান্তের স্টুডেন্টস তো আমাদের ব্যাচে এসে পড়ে। আর বিশেষ ঘোষণা, যেটা অনেক গার্জিয়ানের প্রত্যাশা এই ব্যাপারটা নিয়ে, সেটা কি? সেটা হচ্ছে ষান্মাসিক পরীক্ষার পরবর্তী নতুন ব্যাচ রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন 1.5 ঘন্টা করে 5:30 থেকে 7টা। কথা হচ্ছে কেন বিশেষ ঘোষণা দিয়ে এটা দিচ্ছি, কারণ আমাকে অনেক গার্জিয়ান প্রতিনিয়তই ফোন দিয়ে বলে যে আমার বাচ্চা তো আগের চ্যাপ্টারগুলো মিস করছে, কি করবো, আর আগেরগুলো তো পারি না, বা নতুন করে ভর্তি হচ্ছে, আগেরগুলো তো যেখানে প্রাইভেট পড়তো সেখানে কোনো কারণে সে হয়তো স্টুডেন্টের ওই অবহেলার জন্যেই, ওকে, টিচাররা তো ভালো পড়ায়, অবশ্যই চেষ্টা করে, তো আমরাও চেষ্টা করতেছি ভালো পড়ানোর। তো স্টুডেন্টস একটু গাফিলতি করেছিল, পরীক্ষা নাই এটার কারণে অনেকে প্রাইভেট পড়ে নাই, অনেকে অনেক রকম করে ঘুরে ফেরা করছে। সো ম্যাথের তো আসলে প্রথম থেকে ভালো আইডিয়া থাকা লাগবে, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো পারতে হবে, নয়তো ম্যাথে ভালো করা যাবে না। সো আমি তোমাদের যারা নতুন আমার সাথে জয়েন্ট হইতে চাও সবার জন্য আমি যারা স্পেশালি করতেছি 3 দিন 1.5 ঘন্টার একটা ব্যাচ দিচ্ছি অনলাইন এবং অফলাইনে, যেখানে 2 দিন আমি নতুন পড়াবো, অর্থাৎ
চ্যাপ্টার 6 থেকে যা যা আছে সবগুলা জিনিস 2 দিন 1.5 ঘন্টা করে পড়াবো, অর্থাৎ অন্যান্য ব্যাচের সাথে সিমুলটেনিয়াসলি চলবে। আর একদিন আগের অধ্যায় এগুলোর বেসিক ক্লিয়ার করার জন্য ক্লাস নিব, অর্থাৎ ডেডিকেটেডলি। মানে খুব চমৎকার একটা ব্যাপার, যারা আমার কাছে বেসিকটা আরো ভালো শিখতে চাও তোমাদের জন্য এই নতুন ব্যাচের ঘোষণায় খুব দুর্দান্ত একটা সিদ্ধান্ত গেল। এবং এই ব্যাচে আমি আশা করি ইনশাআল্লাহ যদি কবুল করে আমাদের খুব দ্রুতই সিট শেষ হয়ে যাবে, কারণ 3 দিন 1.5 ঘন্টা করে ব্যাচ, এটা আমাদের এখানকার বা কোথাও আসলে এই সিস্টেমটা করা নাই। অ্যান্ড একই সাথে নতুন পড়াও হবে, আগের পড়াও রিভিশন হবে, আগের পড়ার আগের দুর্বলতাগুলো ক্লিয়ার হয়ে যাবে, আগের অঙ্কগুলো করা হয়ে যাবে। এটা তো বিশাল ব্যাপার, তাই না? তো সেই সুবিধাটা ইনশাল্লাহ। ওকে, মাহাদি হাসান বলতেছি, আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম বইটার জন্য, কিভাবে বইটা নিব। আমি খুব দুঃখিত, আমি আসলে এত মেসেজ আমি আসলে কোনো কারণে হয়তো মিস হয়ে গিয়েছে। তো আমি আজকে চেক করবো, আর আজকে ক্লাস শেষে আবার একটু মেসেজ দিয়ে দিও, আমি আবার মানে রিপ্লাই দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, যাই হোক। তো এখন তাহলে এটা হচ্ছে কথা, পেমেন্টের ব্যাপারটা অনেকে জিজ্ঞেস করে, আমি একটু বলে দিই। আমাদের পেমেন্ট সিস্টেমটা খুব সিম্পল, খুব সিম্পল। আমাদের মান্থলি আমি অফলাইনে পড়াই, ওকে। মান্থলি হচ্ছে অফলাইনে সরাসরি ব্যাচে অফলাইনে 1500 টাকা করে, আর অনলাইনে 1000 টাকা করে। ওকে, এই হচ্ছে আমাদের। কারণ অফলাইনে একটু পেমেন্ট বেশি কি যে অনলাইনের থেকে, কারণ অফলাইনে তো আসলে বুঝি আসলে একটু পেমেন্ট বেশি হয়। আর অনলাইনে মান্থলি 1000 টাকা করে, একদম জুমে ক্লাস হবে। অনলাইন ক্লাসগুলো কোথায় হবে? জুমে হবে, সরাসরি অফলাইনের মতো সার্ভিস পাবে। ঠিক আছে, এই হচ্ছে। আমি যারা একটু আমার কাছে এতদিন ধরে মেসেজ দিচ্ছি, কল দিচ্ছি বিভিন্ন কারণে, এই যে বইয়ের জন্য অনেকে মেসেজ দিচ্ছিলাম, হ্যাঁ, আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইটার জন্য অনেকে রিপ্লাই দিতে পারি না, এই যে অলরেডি মেসেজে দেখতেছি। তো আমি চেষ্টা করবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, পূর্ণিমা দেবনাথ আইডি থেকে আরেকটা কথা বলছি যে শুক্র শনিবার অফলাইন ব্যাচের ফি কত? আমার সকল ব্যাচেরই ফি আছে এটা। মান্থলি পেমেন্ট অফলাইনে 1500 আর অনলাইনে 1000 টাকা। সব শুক্র শনির ব্যাচে যদি পড়তে চাই কোনো প্রেশার নাই, সেম পেমেন্ট, মান্থলি 1500 অফলাইনে, আর অনলাইনে হচ্ছে 1000। আর হচ্ছে ডেডিকেটেডলি একদিন যেটা নিব এই যে আগের পড়া রিভিশনের জন্য, সেটাও কিন্তু ফিচার্সটা পাবা। এখানে যে ব্যাচেই ভর্তি হও, এই যে আরেকদিন এই যে আগের অধ্যায়ের রিভিশন বেসিক ক্লিয়ারের জন্য ক্লাস, সেটা ডেডিকেটেডলি বৃহস্পতিবার দিন নেওয়া হবে। ওকে, সো যে ব্যাচে এখানে টাইম মিলে সেই ব্যাচে ভর্তি হতে পারবা, আর বৃহস্পতিবার দিন এক্সট্রা হচ্ছে এই নতুন সার্ভিসটা পাবা। বুঝছি, যেটা আসলে খুব প্রয়োজনীয় স্টুডেন্টদের জন্য। আমি তো গার্ডিয়ানরা আমার কাছে এসে প্রতিনিয়তই বলে, আজকেও অনেকগুলো গার্ডিয়ান এটা নিয়ে বলতেছিল যে আগের পড়াগুলো তারা পরীক্ষা ছিল না বলে বাচ্চাকে প্রাইভেট পড়ায় নাই, বা পড়লেও যারা প্রাইভেট পড়াইছে তারা আসলে গুরুত্ব দেয় নাই, বাচ্চারাও গুরুত্ব দেয় নাই, পরীক্ষা নেই আরে ব্যাপার না। এখন পরীক্ষা দেওয়ার পর এখন হচ্ছে বুঝতেছে না পড়া তো লাগবে। হ্যাঁ, তো এই জন্যে আর কি ব্যাপারটা এরকম ঘটে গেল। তো আমার চেষ্টা হচ্ছে, আমার কাছে পড়ো না পড়ো, যেখানেই পড়ো, আমি চাই যাতে তুমি ভালো করো, বেসিকটা ক্লিয়ার হোক, ভালো করুক, আল্লাহ ভরসা। ওকে, তাহলে আমরা একটু পড়ায় চলে যাচ্ছি। সুন্দর সুন্দর অনেকগুলো ম্যাথে হচ্ছে করাতে যাচ্ছি। ওকে, আর ভর্তি নিয়ম বলে একটু বলে দিই, যারা অফলাইনে ভর্তি হবো, এই যে এখানে গুছিয়ে লেখা আছে বলেই আসলে সুবিধা, যে 1 কপি ছবি নিয়ে নির্ধারিত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অফলাইনের ক্ষেত্রে ফার্ম গেট আছে। আর অনলাইনে বাসায় বসে যদি ভর্তি হতে চাও, বা অফলাইনের জন্য যদি অনলাইনে পেমেন্টের মাধ্যমে ভর্তি হতে চাও, মানে বাসায় বসে ভর্তির জন্য, অনলাইনের ভর্তির জন্য এই নাম্বারে, হ্যাঁ, আমি স্ক্রিনশট নিয়ে রাখিও, বিকাশ বা নগদের মাধ্যমে সেন্ড মানি করে একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। ফিরতি মেসেজে বিস্তারিত পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কিসের জন্য, এটা একটি স্ক্রিনশট নিয়ে রাখি। যারা আমার ভর্তি, এই যে আমাদের 4র্থ ব্যাচ, রবি মঙ্গল বৃহস্পতি 5:30 থেকে 7টা, অনলাইন প্লাস অফলাইন, এটাতে পড়তে চাইলে এটা। আর ওই 3টা হচ্ছে ডেডিকেটেড অফলাইন, আর এটা একটা হাইব্রিড ব্যাচ, অনলাইন এবং অফলাইন, যেখানে আমার সাথে সাথে তোমরা যত কিছু দরকার আমি ইনশাল্লাহ শুরু করবো। ঠিক আছে, তো এখন যারা আমার কাছে পড়া বুঝো তাদেরকে আমন্ত্রণ ডেফিনেটলি। যারা পড়া বুঝো না, আমার কথাগুলো ভালো লাগে না বা আমাকে পছন্দ হয় না, তার ব্যাচে ভর্তি হবা না, স্বাভাবিক। ওকে, যাই হোক, তো আমার চেষ্টা আছে আর কি তোমাদেরকে ভালো করানোর জন্য। তো চলো আমরা আমাদের আজকের ইনশাল্লাহ দুর্দান্ত একটা ক্লাস শুরু করি। আমাদের সেটের যে বেসিক ডেফিনেশনটা বইতে আছে, বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে, যেটা আসলে একটু কঠিন কথাবার্তা। তবে এই কঠিন কথাবার্তাকে আমরা আস্তে আস্তে সহজ করে ফেলবো, নিশ্চিন্ত থাকো। তো সেটের ধারণা প্রকারভেদ, এটার থেকে আমরা কিছু স্পেশাল সেট, যেগুলো আমাদেরকে বইতে স্পেসিফিকভাবে দেওয়া, যেগুলো থেকে খুব দরকারি বেসিক আমাদের আছে বইয়ের প্রশ্নতেও, সেগুলোর আগে প্রথম কারেকশনটা আমি দিয়ে দিই। এগুলো যে লিখছে, এগুলো নেক্সট এডিশনে আমরা জানি ঠিক হয়ে যাবে। এই যে ন্যাচারাল নাম্বার, অল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট, সেটাকে মূলত এভাবে লেখা হয়। ওকে, তারপর পূর্ণ সংখ্যার সেট, সেটাকে মূলত এভাবে লেখা হয়। আর নাইলে এগুলো বোল্ড করে দিতে হয়। তো বোল্ড করা ভার্সনটা কি হয়, এগুলো কিন্তু বোল্ড করা, এগুলো কি প্রত্যেকটা কিন্তু বোল্ড করা, কিন্তু বোল্ড করে তো তুমি খাতায় লিখতে পারবে না। তো খাতায় লেখার জন্যে
আমি আশা করি খাতায় লেখার জন্যে, হ্যাঁ ওকে, নতুন যে বইটা সামনের বছর আসবে সেটাতে আশা করি যে ওই ভার্সনটা দিয়ে দিবে। তো তারপর আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। খাতায় লেখার জন্য হচ্ছে এভাবে লিখতে হয়, কিউকে হচ্ছে আমাদেরকে এভাবে কিউ লিখে এভাবে দাগ দেওয়া লাগে, রিয়েল নাম্বার আর কে এভাবে দুইটা বার দিয়ে এভাবে লেখা হয়, জেড প্লাস সেইভাবে ওকে এভাবে লেখা হয়, আর হচ্ছে কিউ প্লাস বা কিউ আর প্লাস একই কথা। ওকে, এখন এগুলা একটা হিজিবিজি অবস্থায় দিচ্ছে, যেটা সত্য কথা, একদম হিজিবিজি কোনটার সাথে কোনটার মিল বন্ধন আছে এগুলো আসলে বোঝা যায় না। কেমনে বোঝা যায় না, কখন বুঝবো বোঝা যায় না, আমি একটু দেখাই, দেখি আমাকে একটু বললো তো। এখানে বি নাম্বার, আমি এগুলো বেসিক একটু পরে ক্লিয়ার করবো। বি নাম্বার প্রশ্নের অ্যান্সার কি দেখি, যারা এখন লাইভে আছে একটু কমেন্ট করার চেষ্টা করি তো। বি নাম্বার প্রশ্নের অ্যান্সার কি, জেড মাইনাস ইন্টারসেকশন জেড প্লাস, দেখি কে বলতে পারি। ওকে, দেখে কে বলতে পারি। আমি মানে এখন দেখাচ্ছি যে আসলে প্রশ্ন কিরকম হবে, এই টাইপের প্রশ্ন থাকবে কিন্তু, আর তুমি যে আসলে ভেজালটা কোন জায়গায় সেটা এখন ক্লিয়ার হবে তোমার কাছে আর কি। ওকে, আর এটা হচ্ছে ওকে, বলো তো দেখি অ্যান্সার দাও তো। আচ্ছা, অনলাইন পরীক্ষাটা আমরা হচ্ছে আচ্ছা এই ভাইয়া বইটা গিফট করলে ভালো হতো। হ্যাঁ, বইটা তো গিফট করা হচ্ছে, তুমি আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচে ভর্তি থাকলে বইটা গিফট পেয়ে যাবা, বুঝছি? ঠিক আছে, হ্যাঁ ওকে, ইয়াসিন তামিম। ওকে, অনলাইন পরীক্ষাটা কয়টা থেকে শুরু হবে এটা আমি এই যে অনলাইনের জন্য একটা মেসেজ দিয়ে দিব, যারা অনলাইন পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছি একটু ওয়েট করি, আমি দিয়ে দিব, এটা বিস্তারিত জানিয়ে দিব অনলাইনেরটা। এটা অ্যান্সার কি বলি তো দেখি তো। হ্যাঁ ওকে, ওকে, তো চলো অনেকেই পারতেছি না, এই যে আটকে গেছি, এটার জন্যই এই আইডিয়াটা পারতে হবে, বা এই যে কোশ্চেন্সটা এই সম্পর্কটা সঠিক কিনা, ইয়েস অর নো, দেখি কে বলতে পারো। এই যে ইয়েস অর নো, এখন তো অ্যান্সার দেওয়া সহজ। দেখি এই যে জেড মাইনাস ইউনিয়ন, ওকে, জেড মাইনাস ইউনিয়ন জেড ইউনিয়ন, সরি ইউনিয়ন কেন বলতেছি, উপসেট, হ্যাঁ জেড মাইনাস উপসেট জেড উপসেট হচ্ছে বা সাবসেট কিউ সাবসেট আর। আচ্ছা, মুক্তা জান্নাত, আগেরটা হচ্ছে ফাঁকা সেট, গুড, মুক্তা জান্নাত এই আইডিয়াটা ভালো করছে, গুড। আচ্ছা, মাহাদি হাসান বলতেছো আগে পরেরটা অ্যান্সার নো, এটাও তুমি ভুল বলছো। আচ্ছা, তো কেন ভুল বলছো সেটার আইডিয়াটা এখন বুঝতে পারবা, এই সম্পর্কটা আমাদের মূল সম্পর্কটা জানার পর, ঠিক আছে? সো আমরা এখন আবারও বলি, এই যে সংখ্যাগুলো আমাদের মূল বইতে দিছে, এগুলার ইন্টার রিলেশন, কোনটা থেকে কে আসছে, কে বাবা, কে দাদা, কে বাচ্চা ছিল, কে নাতনি ছিল, এগুলো সব কিছুই আমরা এখন দেখতে যাচ্ছি। তো চলো, সংখ্যার প্রকারভেদ। আমরা এখন পর্যন্ত জানি যে সকল সংখ্যার রাজা হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার সেট। বাট এখন থেকে একটু বলি, আচ্ছা এর আগে বলি, বাস্তব সংখ্যাকে দুইটা পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে মূলদ সংখ্যা কিউ, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা কিউ প্রাইম। বাস্তব সংখ্যাকে দুইটা পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে মূলদ সংখ্যা কিউ আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা কিউ প্রাইম। ওকে, এই মূলদ সংখ্যা কিউ এটাকে আবার দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা জেড আর একটা হচ্ছে ভগ্নাংশ। একটা হচ্ছে কি বলতো পূর্ণ সংখ্যা জেড আর একটা হচ্ছে কি বলো ভগ্নাংশ। এই জেডকে আবার তিনটা পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে জেড মাইনাস ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে জিরো, আর একটা হচ্ছে জেড প্লাস ওকে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এইটুকু তো জানলে, এখন আরেকটু জানো, এই যে আমরা রিয়েল নাম্বারের সেট, সকল সেটের বস বলতেছিলাম, সেই বসেরও একটা বস আছে, সেই বস হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, সি। সি মিনস হচ্ছে কমপ্লেক্স নাম্বার, বাংলায় বলে জটিল সংখ্যা, বাংলায় বলে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার বস। এই বসের বস হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যাকে দুইটা পার্টে ভাগ করতো, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা আই। আই মানে হচ্ছে কি বলতো
কাল্পনিক, এটা তোমাদের 10-এর বইতেই অ্যাড হচ্ছে, নিশ্চিন্তে থাকো। নতুন কারিকুলামের 10-এর বইতে জটিল সংখ্যার আইডিয়াটা তুমি পেয়ে যাবে, যেটা আগে আমরা কলেজে পড়াইতাম, এটা 10-এর বইতে পেয়ে যাবে, যেটা আগে ছিল না, আগে এটা কলেজে ছিল। হ্যাঁ, এটার ভার্সনটা আমাদের মানে আমার যে ইনফরমেশনটা আছে কমপ্লেক্স নাম্বারের আইডিয়াটা 10-এর বইতে ঢুকতেছে। ওকে, যেটা আগে কখনোই 10-এর বইতে ছিল না, 9-10, এটা ছিল কলেজ স্টুডেন্ট পড়াশোনার পার্ট। কাল্পনিক সংখ্যা, তো আই ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যার ইংলিশ টার্ম হচ্ছে কি ইমাজিনারি নাম্বার, বাংলায় বলে কি কাল্পনিক সংখ্যা। ইমাজিনারি নাম্বার বাংলায় বলে কি কাল্পনিক সংখ্যা, যেটার পরিচয় যে প্রথম শব্দটা আই, সেখান থেকে এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে পরিচয় হচ্ছে আই ইকুয়াল টু √(-1)। ওকে, তোমরা বলতে পারো যে এটা কেমনে হইলো। ক্যালকুলেটর হাতে নাও, নিয়ে মুডে ক্লিক করো, দ্রুত মুডে ক্লিক করে একে হচ্ছে কম্পাউন্ড COMP, 2 হচ্ছে কমপ্লেক্স, 2 ক্লিক করো। সবাই সাইন্টিফিক ক্যালকুলেটর আছে না, 100 MS হোক, 991 ES হোক, বা যেই মডেলের হোক, প্রেশার নেই, বা CW হোক, কোনো প্রেশার নেই। মুডে ক্লিক করে এখনই দ্রুত মুডে ক্লিক করে 2 যাও, কমপ্লেক্স মুডে নিয়ে যাও। কমপ্লেক্স মুডে নিয়ে √() এই যে -1 সুন্দর করে লেখো ব্র্যাকেট দিয়ে, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে এখানে ভেজাল আছে কিছু কিছু মডেলে। √(-1) √() দিয়ে ব্র্যাকেট দিয়ে -1 লেখো, দেখবা যে আই চলে আসছে খুব সুন্দর করে। ওকে, ইএস গুলোতে সমস্যা নেই, 100 MS আবার √() এর পরে ব্র্যাকেট না দিলে ডেটাটা আসে না। ওকে, দেখি আসছে কিনা একটা আমাকে বলো তো, আমাকে খাতায় আনতে পারছো কিনা একটা বলো। এই যে তানহা আছি, গুড। ওকে, মুক্ত জান্নাত, ওকে। হ্যাঁ, একটু আমাকে বলো তো আসছে নাকি আসে নাই, পারছো নাকি পারো না, একটু আমাকে কমেন্টে যাও তো কথাটা, অ্যান্সারটা। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাকে এই যে ডিওড্রিমার্স এই প্ল্যাটফর্মটা হয়তো তোমরা অনেকেই নতুন শিক্ষার্থীরা জানো না। এই প্ল্যাটফর্মটা মূলত অ্যাডমিশন কেন্দ্রিক কাজ করে। আমি নিজে এখানকার ম্যাথ ডিপার্টমেন্টাল হেড হিসেবে আছি। আমার সাথে আমাদের ফুল সায়েন্সের প্যানেল অ্যাডমিশনের কোর্স নিয়ে কাজ করে, যারা হচ্ছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্য মূলত ডিওড্রিমার্সটা করে, হ্যাঁ, কাজ করে। এবং আমি ডিওড্রিমার্সের co-founder, এবং আমি অনেক চেষ্টা করি আমাদের ডিওড্রিমার্সও অনেক ভালো করতেছে অনলাইনে, ডেডিকেটেড অনলাইন প্ল্যাটফর্ম। অফলাইনে শুধু মডেল টেস্ট প্রোগ্রামগুলো থাকে ডিওড্রিমার্সের, বুঝছো? তো অনেকে এইখানে লেখা দেখে অনেকে বুঝতেছে না, আমি বুঝতেছি যে চিন্তা করতেছে এখানে কি লেখা কি। তো যাই হোক, ওই যে পারছি, গুড, ইয়েস স্যার, গুড। এই যে অলোক চলে আসছি, নুহাস, গুড। বাকিরা কি পারো নাই? বাকিরা এতগুলো পোলাপাইন ক্লাস করতেছো, তোমরা কি পারতেছো না? মুক্তা, ইয়েস স্যার, ওকে। পূর্ণিমা দেবনাথ আদি থেকে বলছি, ইয়েস স্যার, ওকে। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে কিন্তু চলো, এখন তাহলে আমরা বুঝছি যে রুটের ভিতরে মাইনাস দিলেও কিছু না কিছু আসে। এতদিন ধরে আমরা ম্যাথ এরর পাইতাম, এতদিন ধরে কি পাইতাম? ম্যাথ এরর। এখন ম্যাথ এরর হচ্ছে না, তাই না? তুমি দেখো √() -9 দিয়ে দেখো তো, ব্র্যাকেট দিয়ে দেখো তো কত আসে, আমাকে বলো তো কমেন্টে, দেখি কে কে পারছো দিতে। আসলে এখন বোঝা যাবে। √() -9 ক্যালকুলেটর দিয়ে বসাও তো, দেখো তো কি লেখা আসে ক্যালকুলেটরে। অ্যান্সার দাও তো, দেখি। রুটের ভিতরে √() -9। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে, যে অনেক টিচার আমাদের ক্লাসগুলো দেখে, আমি জানি অনেক টিচার সরাসরি বললো যে আপনার ক্লাসগুলোতে অনেক ভালো হচ্ছে। তো অনেকেই বলতে পারে যে এগুলো তো হচ্ছে 9-এর সিলেবাসে নাই, এগুলা কেন রাফি স্যার পড়াচ্ছে, এটা বলতেই পারে। ফ্যাক্টস হচ্ছে, মানে আমার কথা হচ্ছে, তোমার নলেজে কেন কম থাকবে? রিলেভেন্ট ডেটা, আমি তো এখানে খুব অপ্রাসঙ্গিক কিছু পড়াই নেই, বাস্তব সংখ্যাটা কোন জায়গা থেকে আসছে সেটা বলছি, তার সাথে কাল্পনিক সংখ্যাটা কি, এবং তোমাদের এতদিনের একটা ভুল ধারণা রুটের ভিতরে মাইনাস হতে পারবে না, সেটা একটু ভাঙানোর চেষ্টা করছি। সো এটা আসলে খুব প্রাসঙ্গিক ডেটা, এটা টিচারের দায়িত্ব এইটুকু পড়ানো। তুমি যেখানে স্কুলে এতদিন ধরে পড়ছো, যদি এই ইনফরমেশনগুলো এটার সাথে লিঙ্ক করে না পড়ানো হয়, তার মানে একটু স্যারকে বলবো যে স্যার আমাদেরকে আরেকটু বেশি করে পড়ান। এরকম যে স্যার পারে না, স্যার সব কিছুই পারে, শুধু হচ্ছে তোমাকে একটু স্যারের থেকে আদায় করে নিতে হবে। কথা বুঝছো? তোমাকে কি করতে হবে? স্যারের থেকে আদায় করতে হবে, স্যারকে প্রশ্ন করতে হবে। যেখানেই পড়ো বেশি বেশি করে প্রশ্ন করবা, কি কি বুঝো না সেগুলো বেশি বেশি করে জানতে চাইবা, তাহলে তো স্যারেরও তো অনেক ভালো লাগবে যে তোমাকে শেখানোর জন্য, ঠিক না? আচ্ছা, ওকে। হ্যাঁ, কমপ্লেক্স মোডে দিবা। এই যে 3i আসছে, এই যে যারা গুড, ওকে। এই যে ম্যাথেরর, এই যে মাহাদি হাসান, তুমি এই যে ভুলে গেছো, পারো নাই। ওই মুডে ক্লিক করো, আগে ক্লিক করে 2-এ যাও, 2তে কমপ্লেক্স লেখা আছে, নিচে 2 লেখা আছে, 2তে দাও, চলে আসবে। ওই যে নুহাস পারছি, পূর্ণিমা এই যে পারছি, অলোক সরকার, গুড, তুমি তো বলছি, ওকে, গুড।
চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, এবার হিসেবে আসো, জেড মাইনাস, ওকে, জেড মাইনাস সাবসেট বা উপসেট জেড, জেড মাইনাসটা জেড থেকে আসছে, জেড আসছে মূলত সংখ্যা কিউ থেকে, কিউ আসছে আমাদের রিয়েল নাম্বার সেট আর থেকে, আর আর আসছে সি থেকে। এটা সঠিক, বলো সঠিক, ঠিক কি না? ইয়েস, ওকে, আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। এবার আরেকটু কথায় আসি, আমাদের এখানে এই যে এই জায়গায় আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম, ওই তাহলে এই সম্পর্কটা সঠিক কিনা? ইয়েস, সঠিক। এবার এখানে যে সম্পর্কগুলো দিলাম সেগুলো একটু আমি আলোচনা করি, চলো। প্রথমে কিউ মূলত সংখ্যা ইউনিয়ন কিউ প্রাইম, কিউ ইউনিয়ন কি বলতো? কিউ প্রাইম, দুইটা যোগ করলে বলো, ইউনিয়ন মানে সংযোগ বুঝায়, সব কিন্তু পারার কথা। তো মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা সংযোগ করলে কাকে পাচ্ছি? বাস্তব সংখ্যাকে পাচ্ছি। সো এখানে অ্যান্সার হচ্ছে রিয়েল নাম্বারের সেট। ওকে, এবার বলো জেড মাইনাস ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর জেড প্লাস ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কে কে? -1, -2, -3, -4, -5, -6 ডট ডট ডট, হ্যাঁ, তোমার বাসা আমার বাসা সব পর্যন্ত চলে যাবে। আর জেড প্লাস হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6, 7 এর ধনাত্মক সবকিছু চলে যাবে। তাদের মধ্যে ইন্টারসেকশন করলে, ইন্টারসেকশন কি বুঝায়? কমন বুঝায়, তাই না? এগুলো কিন্তু আমরা জানি। তো এখানে কিছু পাওয়া যাবে না, ফাঁকা সেট। ওকে, গুড। এবার বলো তো সি এর অ্যান্সার কি বলতে, দেখি কে বলতে পারো? রিয়েল নাম্বার বাদ কিউ প্রাইম। ওকে, এই অ্যান্সার কি হয় দেখি, সি এর অ্যান্সার দেখি কে কে বুঝছো আসলে। শাওন আইডি থেকে বলছি হাই, হ্যালো। আচ্ছা, সো চলো সি এর অ্যান্সার কি দেখি কে কে বলতে পারো। সি এর অ্যান্সার কি? সি এর অ্যান্সার জনগণ, গুড, অনেকেই অ্যান্সার দিচ্ছি, গুড, এই যে গুড 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 গুড, চমৎকার চমৎকার। রিয়েল আমি আপনাদের দেখাই দিই, বাস্তব সংখ্যা থেকে যদি কিউ প্রাইম বাদ দাও তাহলে কে থাকবে? কিউ থাকবে। তো তোমরা কিউ প্লাস কেন দিচ্ছিলা? তো কিউ থাকবে, শুধু কিউ, মানে কিউর ক্ষেত্রে প্লাস মাইনাসের কিছু নাই, জেডে আছে। এই যে একটা হালকার উপর ঝাপসায় গ্যাঞ্জাম করে ফেলছো। ওকে, আচ্ছা, কিউর উপর, আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যালো, সালাম। আচ্ছা, আমি দুঃখিত। আচ্ছা, এখন হচ্ছে, আচ্ছা আচ্ছা, আমি এই যে আমি হচ্ছে এই ফোনটার সাথেই ভেজা নিল। আচ্ছা আচ্ছা, ওকে, এখন তাহলে সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, আমি একটু দেখি সাউন্ডটা ঠিক আছে, ঠিক আছে নাও। ওকে, তো এখন কি বলতেছিলাম, যেখানে ছিলাম, এই যে, হ্যাঁ, আবার রিপিট করি একই কথা। এই যে এখানে আর প্লাস একটা স্টেটমেন্ট দিছে, বা আর মাইনাস, আর প্রাইম, আর মাইনাস স্টেটমেন্ট দেওয়া আছে। সেটা কি দেখো, এই যে আর রিয়েল নাম্বার সেটকে দুই ভাগ করা যায়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, একটা হচ্ছে কি বলো, ঋণাত্মক পূর্ণ
সংখ্যা হচ্ছে ওকে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখন দেখো আমাদের মেইন বইতে দেখো যে আর প্লাস এর অংশটা দিছে সকল ধনাত্মক বাস্তব সংখ্যা সেট আর প্লাস, সেটা কিন্তু দিছে, কিন্তু আর মাইনাস কিন্তু দেয়নি। আর মাইনাসে দেওয়া দরকার ছিল, এই জন্য বললাম এটা কমপ্লিট না, এটা নেক্সট এডিশনে এগুলো সব ঠিক হয়ে যাবে। আর দিছে, আর প্লাস দিছে, আর মাইনাস তো দেওয়া উচিত, তাই না? সো আর প্লাস কি বলছে, সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, আর আর মাইনাস হবে সকল ঋণাত্মক বাস্তব সংখ্যার সেট। তাহলে এখন বলো আমাদের এখানে আচ্ছা আরেকটা কথা আছে, ধনাত্মক আর ঋণাত্মক তো হচ্ছে, আর এখানে কিন্তু একটা সংখ্যা রয়ে গেছে, সেটা হচ্ছে জিরো। জিরোকে কি বলে? অঋণাত্মক সংখ্যা। কি বলে জিরোকে? অঋণাত্মক সংখ্যা। এটাকে আসলে ধনাত্মকও বলতেছি না, ঋণাত্মকও বলতেছি না। ওকে, তাহলে এখন তাহলে তুমি এই সম্পর্কটা বুঝছো, এই সম্পর্ক বুঝছো, এই সম্পর্ক বুঝছো, এবং জেড প্লাসের উপাদান সমূহ লিখো, আর প্লাসের উপাদান সমূহ লিখো, তুমি পারতেছো। এখন এগুলোতে আর তোমার কোনো গ্যাঞ্জাম হওয়ার কথা না, তুমি মূল অংশটুকু শিখে ফেলছো। এখানকার যত রকমের টেক্সট দেখ না কেন তুমি ইনশাআল্লাহ পারবা। পারবা কিনা ইয়েস অর নো, কি আবার সেম কোশ্চেন। এখানকার যে কোনো প্রশ্ন পারবো কি পারবো না একটু কমেন্টে আমাকে জানাই দ্রুত। এই যে আমাদের লাইভে তানভীর স্যার আছে, তার কি অবস্থা, কেমন আছেন বলেন। আচ্ছা ওকে, কোনো প্রশ্ন? আচ্ছা ওকে, একটু প্রবলেম। আচ্ছা ওকে, আমি মাইকটা খুলে আবার লাগালাম। হ্যাঁ দেখি বলো। ওকে আচ্ছা একটা এখন বলো তো সাউন্ডটা ঠিক আছে কিনা। এখন হুট করে সাউন্ডের সমস্যা কেন হবে দেখি বলো। না ওকে ওকে আচ্ছা, ডি এর অ্যান্সারটা খুঁজতেছো। ডি কই? আর আর এর সাথে আর প্লাসের ইন্টারসেকশন কি বুঝায় বলো? ডি এর অ্যান্সার কে বলতে পারো বলো দেখি, দেখি কে ভালো বুঝছো দেখি। ডি এর অ্যান্সারটা কে বলতে পারবে? যে একজন ডি এর অ্যান্সারটা দেওয়ার জন্য বললাম, মুক্তা জান্নাতারি থেকে। হ্যাঁ অলোক ওকে, মাহাদি, শোভ, শাওন ওকে। হ্যাঁ ডি এর অ্যান্সারটা কি হবে একটু বলো তো। ডি আর এর সাথে আর মাইনাস আর প্লাসের ইন্টারসেকশন কি হবে? খুব সহজ প্রশ্ন, কিন্তু ইন্টারসেকশন কমন বুঝায়। ভাই কি বুঝায় বলতো? যে কি কি জিনিস কমন আছে সেটা বুঝায়। আর এর সাথে আর প্লাসের কমন কি কি আছে বলো? ইন্টারসেকশন বা আমাদের কি বুঝায়? কমন অংশ বুঝায়। তো আর এর সাথে আর প্লাসের কমন কি আছে? আর প্লাসই আছে। আর এর সাথে আর প্লাসের কমন কি আছে? আর প্লাস, তাই না? রিয়েল নাম্বার প্লাস। সো এখানে রিয়েল নাম্বার প্লাস হবে। এই যে এখানে যারা আর মাইনাস দিছ, আরে পোলাপাইন ভেজাল করে ফেলতেছে। পোলাপাইন ভালোই যাও। তৃষা আইডি থেকে ঠিক আসছে, অলোক সরকার ঠিক আছে, মুক্তা জান্নাত হ্যাঁ একবার আর দিচ্ছে, আরেকবার আর প্লাস, সব কিছু একবারের পর একবার চলে আসে। সো এরকম হলে তো হবে না, একটু শিখতে হবে, চেষ্টা করতে হবে। তারপরে যারা অনলাইনে ক্লাস করতেছে এই বসে, আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি গার্ডিয়ানদেরকে, স্টুডেন্টদেরকে। কারণ গার্ডিয়ানরা তো সচেতন না হলে তো অবশ্যই, তোমার আব্বু আম্মু যথেষ্ট সচেতন, এই জন্যই এই অলিম্পিয়াডের জন্য এখানে তোমাকে ক্লাসের জন্য বলছে। কারণ অসংখ্য স্টুডেন্টস আছে কিন্তু সব দিকে, কয়জন হচ্ছে এই গুরুত্বটা বুঝতে পারছে। যারা সচেতন প্যারেন্টস আছেন তারাই কিন্তু আসলে বাচ্চার জন্য এই কষ্ট করে রাতের বেলা, রাত 9টায় এখন হয়তো অনেকে বসে আছে পাশে, বাচ্চার পাশে, হ্যাঁ ক্লাস করতেছে। অনেক গার্ডিয়ান কিন্তু আমাকে বলে যে স্যার আপনার ক্লাসগুলো কিন্তু আমিও দেখি, অনলাইনে ক্লাসগুলো বাচ্চার সাথে বসে বসে, আমার ছেলের সাথে বা মেয়ের সাথে বসে বসে আমিও দেখি। সো এটা তো আসলে একটা ভালো লাগার জায়গা আলহামদুলিল্লাহ, এবং অনেক কষ্ট করে কিন্তু। তো সেই জন্যে তোমরা, আমি আমার স্টুডেন্টসদের জন্য বলতে যাচ্ছি, যারা আমার কাছে একদিনও পড়ছো, অনলাইনে ক্লাস করছো, সেও কিন্তু আমার স্টুডেন্ট। এখন স্টুডেন্টের সাথে টিচারের সম্পর্ক খুব সুন্দর হবে, এটাই সত্য, এটাই হওয়া উচিত। তো এবং আমি তোমাদেরকে অবশ্যই বলি যে যত কিছুই হোক, প্যারেন্টসদের সাথে বা আমার সাথে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না, তর্ক করা যাবে না। হ্যাঁ এগুলো একটু মেনটেন করো, যাতে তোমার জন্যে ওনারা কষ্ট না পায়, এটা খুব চেষ্টা করবা। কারণ তাদের কোনো একটা কষ্ট তোমার জীবনের জন্য খুব বড় একটা সমস্যার কারণ হবে। ওকে, তো এই জন্য অনেকে আবার ছোটো মানুষ, অনেকে কিছু বুঝো না, কিন্তু চেষ্টা করবা ওনাদের কথাবার্তাগুলা শোনার জন্য। হ্যাঁ তো এটা উচিত আসলে, এখানে কোনো প্রকার ছাড় নাই, ঠিক আছে এই কথার উপর। আচ্ছা তৃষানও চলে আসছি। তৃষান কি অবস্থা তোমার বলো? মুগ্ধ, রাফি ওকে ওকে ডান। আমি আর এখানে কিছু বাড়াচ্ছি না, এগুলো ওকে। এক দুটা কোয়েশ্চেন এখানে আর বাকি আছে, ডাব্লিউ দিচ্ছি, ডান। এখন আসি আমাদের ব্যবধি, যেটা আমাদের
এসএসসি ম্যাথের জন্য অত্যাবশ্যকীয় একটা জিনিস, যেটা অনেকগুলো চ্যাপ্টারে এই বেসিকটা লাগে। আগে সিলেবাসও এই ব্যবধি আইডিয়াটা ছিল। তো আমরা এই আইডিয়াটা আমি সেটেই সবসময় পড়াই দিই, কারণ সেটের মধ্যে গ্রেটার দেন লেস দেনের আইডিয়াগুলোর সাথে সাথে ব্যবধির আইডিয়াটা পড়ানো খুব প্রয়োজন হয়ে পড়ে। তো ব্যবধি জিনিসটা কি, সেটা হচ্ছে সংখ্যা রেখার নির্দিষ্ট একটি অংশ প্রকাশ করে ব্যবধি, যেখানে পারপাসটা কি সেটা একটু বলি। যে ধরো আমি একটা স্টেটমেন্ট লিখলাম, আমি কালার চেঞ্জ করে দিয়ে লিখি, দাঁড়াও। ওকে, লাইক লিখলাম 2 লেস দেন এক্স লেস দেন 7। আচ্ছা, 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 7, এটাকে যদি আমি সংখ্যা রেখার সাহায্যে দেখাই, ওকে, ধরো যে 2 অ্যান্ড হচ্ছে 7 সংখ্যা রেখার সাহায্যে যদি দেখাই, তাহলে কি হবে? সবাই এটা জানো, যেহেতু 2ও আছে 7ও আছে। একটু আমাকে বলো তো 2 থেকে 7 পর্যন্ত সংখ্যা কয়টা আছে দেখি, কে বলতে পারো? লিখে দেখাতো। 2 থেকে 7 পর্যন্ত এখানে কয়টা সংখ্যা আছে বলো তো? 2 থেকে 7 পর্যন্ত কয়টা সংখ্যা থাকতে পারে বলো তো? দেখি কে বলতে পারো অ্যান্সারটা। 2 থেকে 7 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 2 থেকে 7 পর্যন্ত কয়টা সংখ্যা আছে একটু বলো তো? ওকে, ওকে। এই যে কাহিনী জ্ঞানজাম এখানে লাগছে। যারা 6টা দিচ্ছ তাদের সবার উত্তর ভুল। এখানে আমি কেন ভুল বলো? 2, 2.1, 2.01, 2.001, 2.00001 কয়টা সংখ্যা আছে এখানে, কিন্তু কয়টা পূর্ণ সংখ্যা আছে এটা তোমাকে জানতে চাওয়া, বলা বা প্রশ্নে মেনশন করা হয় নাই। তাহলে এখন বলো তো 2 থেকে 7 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? এবার একটু অ্যান্সারটা দাও। কয়টা সংখ্যা আছে, কয়টা পূর্ণ সংখ্যা আছে সেটা কিন্তু বলা হয় নাই। সাধারণত কয়টা সংখ্যা আছে বলতে সেটা আমরা আসলে কি মিন করি? বাস্তব সংখ্যা মিন করি। সংখ্যার কথা আসলে সেটা কি মিন করা হয়? বাস্তব সংখ্যা মিন করা হয়। যখন পূর্ণ সংখ্যা বলে দেওয়া হয় স্পেসিফিক, তখন তুমি বলতে পারো যে 2 থেকে 7 পর্যন্ত 2, 3, 4, 5, 6, 7 7টা সংখ্যা আছে পূর্ণ সংখ্যা 2 থেকে 7 পর্যন্ত। বাট যদি বলা হয় কয়টা সংখ্যা আছে, সেটা কি মিন করে? অটোমেটিক বাস্তব সংখ্যা মিন করে। আবার প্রশ্ন মেনশনও করে দেয় মাঝে মধ্যে যে 2 থেকে 7 পর্যন্ত কয়টা বাস্তব সংখ্যা আছে। সেক্ষেত্রে অসংখ্য, এই যে অসীম পরিমাণ বাস্তব সংখ্যা আছে। এই যে গুড, এই যে অ্যান্সারগুলো এবার, হ্যাঁ গুড, অসীম পরিমাণ বাস্তব সংখ্যা আছে। এখন এই যে অসীম পরিমাণ সংখ্যা, যেটাকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করলাম, এই জিনিসটাকে ম্যাথমেটিশিয়ানরা আরো সহজ করে প্রকাশ করার জন্য, হ্যাঁ, এই জিনিসটাকে প্রকাশ করে ঠিক এভাবে 2,7। এটার নাম হচ্ছে বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি, এটার নাম কি ভাই? বদ্ধ ব্যবধি। 2 থেকে 7 পর্যন্ত সকল সংখ্যার সেট, যেটাকে আমরা আসলে সংখ্যা রেখা এইভাবে দেখাই, সেই জিনিসটাকে প্রকাশ করা হয় ঠিক এভাবে 2 থেকে 7 থার্ড ব্র্যাকেট দিয়ে, যেটাকে আমরা বলি কি? বদ্ধ ব্যবধি। আচ্ছা, এবার সেকেন্ড এক্সাম্পল, যদি এরকম দেওয়া হয় 2 লেস দেন এক্স লেস দেন 7, তাহলে তার সংখ্যা রেখাটা কেমন হবে? 2 আর হচ্ছে 7, তাই না? কিন্তু 2 হবে না এবং 7 এই দুইটা নাই। ওকে, তাহলে এখানে বলো তো কাউন্ট করা শুরু হবে কত থেকে? 2 থেকে 7 কাউন্ট করা শুরু হবে কত থেকে? 2 এর পরে কোন সংখ্যাটা নিব দেখি, কমেন্ট করে বলো তো। 2 থেকে 7, ওকে, 2 থেকে 7 কত থেকে কাউন্ট করা শুরু করব? 2.1। ওকে, পূর্ণিমা দেবনাথ থেকে বলছি স্যার আরেকবার প্লিজ। ওকে, কোনো সমস্যা নেই, আমি বলি। ব্যবধির আইডিয়াটা হচ্ছে কি, যে অসমতা বা সংখ্যা রেখা, এই জিনিসটাকে আরো ছোট করে সিম্পল ভাবে, কারণ অনেক বড় বড় কেস সামনে তুমি পাবা, ছোট করে সিম্পল ভাবে প্রকাশ করার জন্য ম্যাথমেটিশিয়ানরা ব্যবধির আইডিয়াটা নিয়ে আসলো। যেখানে ব্যবধির ডেফিনেশন আমরা বলি যে সংখ্যা রেখার নির্দিষ্ট একটা অংশের প্রকাশ হচ্ছে ব্যবধি। যেখানে আমরা যদি বদ্ধ ব্যবধি কি মিন করে, এই যে 2 এবং 7 দুইটাই যদি থাকে, ইনিশিয়াল সংখ্যা এবং ডেস্টিনেশন সংখ্যা, ফাইনাল সংখ্যা দুইটা যদি থাকে আমাদের এক্স এর ভিতরে, তাইলে এভাবে আমাদের সংখ্যা রেখার চিত্রটা হয়। আর সেটা হচ্ছে স্টেটমেন্টটা এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে 2,7, এই জিনিসটা এটাকে বোঝায়। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এই জিনিসটা এটাকে বোঝায়। আর যদি 2 থেকে x 7 পর্যন্ত সংখ্যা বলি, তাহলে 2.1
কেউ বলতে পারো, কেউ 2.01 বলতে পারো, কেউ 2.001 বলতে পারো, কেউ 2.10টা 0, 50টা 0, 100টা 0 1 বলতে পারো। সো এটার কোনো আসলে শেষ নাই, এটা শেষ করাও যায় না। তো যাই হোক, তো সেক্ষেত্রে এই জিনিসটাকে প্রকাশ করা হয় এভাবে। এই জিনিসটাকে প্রকাশ করা হয় কিভাবে বলতো? এই যে উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এটা হচ্ছে আমাদের এইটার নাম, যেহেতু উল্টা থার্ড ব্র্যাকেট খুলে গেছে, তাই না? একটা দরজা, এটা কি দরজা আটকানো, আর এই যে উল্টা অবস্থা থাকা মানে কি দরজা খোলা। ব্যাপারটা কি, যে ধরো তোমার বাসা 4 রুম, তাই না? এখন তোমার বাসা হচ্ছে দরজা যেখানে লাগানোর কথা, যে সিস্টেমে ধাক্কা দিলে দরজা খুলবে, এখন উল্টা হবে লাগানো, যেটা আসলে এখন আটকানো যায় না, সেটা খুলে আছে। ওকে, তো সেক্ষেত্রে কি, এই যে এটার জন্য এটার নাম হচ্ছে খোলা ব্যবধি। খোলা ব্যবধি মানে হয়তো তোমরা এখনো রিলেট করতে পারো নাই, দরজার সিটকারি কি রুমের ভিতর দিয়ে থাকে না? হ্যাঁ, যে কোনো একটা রুমে থেকে না, এখন সিটকারি বাইরে দিয়ে। সো ভিতর থেকে কেউ এখন আর সেফ নাই, ভিতরে কোনো লক নাই, লক হচ্ছে বাইরে। তো দেখা গেল বাইরে থেকে লক করি, তোমার হচ্ছে ঢুকে যেতে পারতেছে। এটা কি উল্টা কেস না? সো এটা হচ্ছে খোলা অবস্থা, খোলা ব্যবধি। বুঝছে এবার? বলো, সিটকারি কোন দিকে হওয়ার কথা? রুমের ভিতরে হওয়ার কথা, তাই না? তাহলে সিটকারি যদি রুমের বাইরে হয়ে যায়, তুমি রুমের ভিতরে আসো কিন্তু কোনো লজ্জা আটকাইতে পারতেছে না, তো এটা কি খোলা অবস্থা রুমটা আছে। সো এই যে এটা হয়েছে, বলো তো, হওয়ার কথা এরকম, বাট দিয়ে রাখছে উল্টা। সো এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, সিটকারিটা উল্টা অবস্থায় আছে, বাইরে আছে। সো এটাকে খোলা অবস্থা, এই জন্য এই নামটাও খোলা ব্যবধি, বা ইংলিশে বলে ওপেন ইন্টারভাল। ইংলিশে কি বলে? ওপেন ইন্টারভাল। সো এই খোলা ব্যবধিকে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমেও প্রকাশ করে। ওকে, আচ্ছা, ওকে জনগণ। তো তারপর আসি 3 নাম্বার, 2 less than equal to x less than 7। এটার স্টেটমেন্টস কি? এটার স্টেটমেন্টস হচ্ছে 2 আছে বাট 7 নাই। 2 আছে বাট কি নাই? 7 নাই, যেটাকে আমরা বলবো বদ্ধ মুক্ত ব্যবধি। এটার নাম কি? প্রথমে বদ্ধ, পরে কি? মুক্ত। বদ্ধ মুক্ত ব্যবধি, যেটাকে প্রকাশ করা হবে ঠিক এভাবে, 2 বদ্ধ 7 মুক্ত। বদ্ধ মুক্ত ব্যবধি, 2 হচ্ছে বদ্ধ আর 7 হচ্ছে মুক্ত। আচ্ছা, আর 4 নম্বর, মানে এটার নাম তাহলে কি? বদ্ধ মুক্ত ব্যবধি, ক্লোজড ওপেন ইন্টারভাল। আর 4 নম্বর ধর দেখ, 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 7। তাহলে এটা কি হবে? 2 আছে না, 2 নাই কিন্তু 7 আছে। তো 2 এর ক্ষেত্রে মুক্ত আর 7 এর ক্ষেত্রে বদ্ধ, মানে ইকুয়াল থাকলেই এখানে থার্ড ব্র্যাকেটটা ঠিক মতো বসবে, আর ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট বসবে। বুঝছি? ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের, তাহলে এগুলো তো আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেল। তাহলে এই রিলেটেড কোনো আইডিয়া থাকলে সেটা কিন্তু মানে মোটামুটি বুঝতে পারছো। তার আগে আমাকে বলো, এইটুকু কি বুঝছি? তো ইয়েস অর নো কমেন্ট করে দেখি। ওকে, ওকে, পূর্ণিমা দেবনাদারি থেকে বলতেছি, বুঝছি। বাকিটা বুঝছি, একটু বলি। ওকে, ত্রিশান গুড, তানহার গুড, ওকে, মুগ্ধ রাফিয়ারি থেকে বলছি, ওকে বুঝছি, ইয়েস। মাহাদি হাসান, ওকে। ঠিক আছে, ডান। তার মানে আমাদের মোটামুটি আইডিয়া ক্লিয়ার, যেখানে আমরা হচ্ছে এই কনসেপ্টটা কিভাবে সলভ হবে, কি করব না করব সেটা মোটামুটি আমরা বুঝে ফেলছি, তাই না? কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এপি হোসেন থেকে বলতেছি, আরেকবার বুঝিয়ে দেন। ওকে, আমি আবার বলি, কষ্ট হয় আসলে একই জিনিস কয়েকবার বলতে। তো যাই হোক, আমি আবার বলি ওর জন্যে, এবং সবাই আরেকবার একটু শুনে নাও যতটুকু সম্ভব। একজনের উচিলে আরও দুজনের হয়তো একটু সহজ হবে। ফার্স্টলি, আমাদের বদ্ধ ব্যবধি। এই বদ্ধ ব্যবধি জিনিসটা কি? যদি আমাদের যে সংখ্যা থেকে শুরু হবে এবং যে সংখ্যায় শেষ হবে, মানে এখানে যদি ইকুয়াল চিহ্ন থাকে, এখানে কি থাকে? যদি ইকুয়াল চিহ্ন থাকে তাহলে সেটাতে থার্ড ব্র্যাকেট হবে, এভাবে। এটার নাম হচ্ছে বদ্ধ। আর যদি ইকুয়াল চিহ্ন না থাকে, ইকুয়াল চিহ্ন যদি না থাকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট হবে, অথবা উল্টা থার্ড ব্র্যাকেট হবে। এটার নাম হচ্ছে খোলা ব্যবধি। এটার নাম কি বলো? খোলা ব্যবধি। আর যদি এখানে দেখো একটাতে ইকুয়াল আছে আর একটাতে নাই, তার মানে একটা হচ্ছে বদ্ধ আর একটা হচ্ছে খোলা। আমার সাথে পড়ো, মুখে মুখে বলো, যাতে কথাটা কান পর্যন্ত পৌঁছায়। তোমার কথা তোমার কান পর্যন্ত পৌঁছালে মনে রাখার ক্যাপাবিলিটি বাড়বে। ঠিক আছে, মনে রাখার ক্যাপাবিলিটি বাড়বে। তো এটা হচ্ছে কি? থার্ড, এই যে ইকুয়াল আছে, এখানে ইকুয়াল নাই। সো এটা হচ্ছে আমাদের বদ্ধ, আর এটা হচ্ছে কি বলতো? মুক্ত। সো বদ্ধ মুক্ত ব্যবধি। আর এখানে কি হয়েছে? ইকুয়াল নাই, এখানে ইকুয়াল আছে। সো এটা হচ্ছে মুক্ত, আর এটা হচ্ছে কি বলো? বদ্ধ। মুক্ত, মুক্তের ক্ষেত্রে ফার্স্ট, আর বদ্ধের ক্ষেত্রে থার্ড। এখন বলো, যে যার জন্য ডেডিকেটেডলি বললাম, হ্যাঁ,
আলমগীর রানা বলো। আচ্ছা, মুক্তা জানাত অলিম্পিয়াডের লাস্টে যে ব্যবধি আছে সেগুলো একটু বুঝিয়ে দিবেন প্লিজ। আচ্ছা, আমি দেখতেছি, বলো তো। আলমগীর রানা আইডি থেকে বলছি, বুঝতে পারছো এখন ক্লিয়ার? একটু দ্রুত কমেন্ট করিও। মানে কি, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট আর ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? বুঝছি, ওকে, থ্যাংক ইউ। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলো এত কষ্ট করে তোমাদের জন্য একজন টিচার ক্লাস নিচ্ছে রাত 2 রাতে। হ্যাঁ, সকাল আজকে 8:30টায় আমার অফলাইন ক্লাস শুরু হয়েছে, একদম এখন লাস্ট ব্যাচ তোমাদেরকে দিয়ে শেষ হবে। মানে ধরো ঘাটটা সব ব্যথা করা শুরু করছে। তারপরও আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করছি যাতে তোমাদের এটা ফুলফিল করা যায়, সেটা অলরেডি করা হচ্ছে, তাই না? তো হ্যাঁ, ওকে, দেখি আমাকে একটা অ্যান্সার দাও তো, দেখি তো এটা, দেখি 1 2 3 এখানে অ্যান্সার কী হবে দেখি তো, দেখি কে কে পারো। 1 2 3 অ্যান্সার দাও তো। বলো বলো বলো, বলি ফেলো, বলি ফেলো। সাউন্ডটা আবার একটু নয়েজ করতেছে। ওকে, দেখি অ্যান্সার ব্যবধির সাহায্যে প্রকাশের। গুড গুড গুড, এই যে অনেকে সঠিক উত্তর দিচ্ছ, গুড, অসাধারণ, অনেক ভালো ভালো স্টুডেন্ট ক্লাস করতেছ। 2,7 আর হচ্ছে কি বলতো, -3,5, এটা কি -7,10। এটা কি বলতো, এক্স এর মান 5-এর থেকে বড়, 5 এবং 5-এর থেকে বড় এবং বদ্ধ। এটা হচ্ছে 5 কত বড় হইতে পারবে, আপ টু বলো 5-এর থেকে বড় সংখ্যা কত, 6, 7, 8, 9, 10, এক্স এর মান এভাবে বাড়তেছে না, বাড়তে 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 বলো তোমার বাসা ক্রস করে, বঙ্গোপসাগর ক্রস করে আমেরিকাতে পৌঁছাবে নাকি? তো যেখানে পোশাক শেষ হবে না, বড়ের কোনো শেষ আছে? 5-এর থেকে বড় সংখ্যার কোনো শেষ আছে? না, অসীম পর্যন্ত যাবে। ওকে, এই অসীম, কিন্তু অসীমে তো আমরা পৌঁছাতে পারি না, সেজন্য অসীমে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, সেজন্য অসীমে সবসময় কি বলো, ফার্স্ট ব্র্যাকেট। এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5, 5টা গিয়ে গিয়ে আপ টু অসীম পর্যন্ত যাবে, অসীমে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। সো এই হলো আইডিয়া। এইভাবে দেখো এখানে -2 থেকে ছোট, -2 থেকে ছোট সংখ্যা কত, -3, -4, -10, -100, -5,000, -50,000, -5 লক্ষ কোটি টাকা, তাই না? বলো আমাদের বাজেট হচ্ছে এবার কি 7 লক্ষ না 8 লক্ষ কোটি টাকা দিয়েছে। 8 লক্ষ কোটি টাকায় শূন্য কয়টা, এইটা তুমি আমাকে বলো, দেখি কে বলতে পারো। 8 লক্ষ কোটি টাকা আমাদের এই বছরের বাজেট। হ্যাঁ, 8 লক্ষ না 7 লক্ষ এরকম তো শুনলাম, আমাকে একটু বলো 8 লক্ষ কোটি টাকায় শূন্য কয়টা, দেখি কে বলতে পারো। আমি তোমাদেরকে সময় দিই 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো দেখি। হ্যাঁ, 8 লক্ষ কোটি টাকায় ওকে শূন্য কয়টা, শূন্য কত দেখি বলো, 20 সেকেন্ড সময় দিলাম, যাও। 8 লক্ষ কোটি টাকা আমাদের বাজেট, সেখানে শূন্য কয়টা দেখি কমেন্ট করো, এর মধ্যে অ্যান্সার পাই না। আচ্ছা, আমি বুঝছি, কয়েকজন সার্চ দিচ্ছে গুগলে যে 8 লক্ষ কোটি টাকায় শূন্য কয়টি। হ্যাঁ, আমি বুঝছি, টাকায় শূন্য কয়টি, দেখি গুগলে কি বলে। এরকম কেউ যদি সার্চ দিয়ে থাকে সে অ্যান্সার কি পাচ্ছে। আচ্ছা, কোটি, 8 লক্ষ কোটি, গুগলে পর্যাপ্ত ইনফরমেশন নাই এটা নিয়ে। ওকে, আচ্ছা, এই যে একজন লিখে দিছে অনেকগুলো শূন্য দিয়ে, এর হিসাব কিতাব আমি আসলে করতে পারবো না। আচ্ছা, যাক, গুড। যাই হোক, যারা পারছো ভালো, যারা পারো নাই এটা বা যারা পারছো আসলে শিওর পারছো কিনা এটা হিসাব করবা। এখন আসো, -2 থেকে ছোট,
-2 থেকে কি ছোট আপ টু কত মাইনাস অসীম পর্যন্ত যাবে, তাই না? তো সেটা মাইনাস অসীম, এই জন্য ছোটটা কিন্তু বামে বসে ব্যবধির ক্ষেত্রে। দেখো ছোটটা বামে বড়টা ডানে, ছোট সংখ্যা বামে বড় সংখ্যা ডানে, এটা হচ্ছে ব্যবধি লেখার নিয়ম, তাই না? এটা তো অলরেডি দেখেই বুঝে গেছো। তো এটা হচ্ছে মাইনাস অসীম, ওকে এভাবে। আর এটা কি 3,6। ওকে, তোমাদের অলিম্পিয়াডের যে এখানে যে ডেমো প্রশ্নগুলো দেওয়া ছিল এগুলো সলভ হয়ে গেল। তাই কোনো প্রশ্ন আছে আর বলো? যে ওকে ডান, হ্যাঁ কমপ্লিট। ওকে, তো চলো আমরা এবার এই রিলেটেড পরের প্রশ্নে আসি। দেখো ভেন চিত্রের আইডিয়া, দেখো ভেন চিত্রের ব্যাপক সুন্দর সুন্দর আইডিয়া আছে, সেগুলো একটু তোমাদেরকে আমি দেখাই। তার মধ্যে এই যে প্রশ্নটা, এত এর ভেন চিত্র অঙ্কন করো। তো চলো আমরা ভেন চিত্রের জগতে হারিয়ে যাওয়ার চেষ্টা করি। চলো ভেন চিত্রের জগতে, এখানে এ বি সি তিনটা চিত্র এখানে আইডিয়া আসছে। ওকে, এ বি সি তিনটা চিত্র, ওকে দিলাম এভাবে, ঠিক আছে। এখন ফ্যাক্টস হচ্ছে, বলো দেখো এখানে কোন অংশটুকু মিন করে। দেখো এ ইন্টারসেকশন বি, আচ্ছা এ বি সি লিখে দিই। প্রথমটা হচ্ছে এ, এভাবে কিন্তু চিত্র এমসিকিউতে থাকতে পারে যে এটা কি মিন করে, এটা চিত্র কোনটা। আমাদের পরীক্ষা সিস্টেমে এগুলো ইনক্লুড করার সুযোগ আছে, বা সুযোগ ইনক্লুড করা হয় আসলে, বুঝছো? ওকে, তো এ বি সি তিনটা পয়েন্ট। তো এ ইন্টারসেকশন বি সেটা কোনটুকু বোঝায়? দেখো তো এ ইন্টারসেকশন বি হচ্ছে এইটুকুকে বোঝায়, তাই না? আমি একটু কলমটা চিকন করে নিই। ওকে, এ ইন্টারসেকশন বি এইটুকুকে বোঝায়। আর এ ইন্টারসেকশন সি এইটুকুকে বোঝায়। তাহলে এ আর হচ্ছে লাস্ট মাঝখানে হচ্ছে ইউনিয়ন থাকাতে এই পুরোটুকু বোঝাচ্ছে। আর যদি এখানে ইউনিয়ন না থেকে ইন্টারসেকশন হতো তাহলে কিন্তু জাস্ট মাঝখানেরটুকু কমন অংশ, মাঝখানেটা এটুকু হইতো। ওকে, ফার্স্ট কাহিনীটা কিন্তু খতম। তো এখন প্রশ্ন যেভাবে চাওয়া হইতে পারে যে এরকম চিত্র দিয়ে বলতে পারে এটা থেকে এরকম কি আসে, তখন মাথা খারাপ হয়ে যাবে, বলা হয় না, আমি বুঝছি। আচ্ছা যাক, ওকে এবার আসো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। চলো আমরা এটাও আঁকার চেষ্টা করি। চলো এটাও আঁকার চেষ্টা করি। এ বি সি, তাই না? বলো এ বি সি, ওকে আসো এ বি সি এর নাম দিলাম। কি বললাম? এ বি ইউনিয়ন সি, তাহলে কিন্তু অনেক কিছু চলে আসে। বি ইউনিয়ন সি কি কি আসে চলো আমরা একটু মানে শেড দিয়ে দেখাই। সেটা হচ্ছে এই জিনিসটা আসবে, বি পুরোটা আসবে, আর ইউনিয়ন সি পুরোটা আসবে। আচ্ছা, আমার মানে এত কাহিনী না করে আমি নর্মালি বি ইউনিয়ন সিতে বি পুরোটা আসবে, ঠিক আছে? বি পুরোটা আসবে এবং সি পুরোটা আসবে, বুঝছো নি? বলো বি ইউনিয়ন সিতে বি পুরোটা আসবে আর সি পুরোটা আসবে, বি এবং সি ফুললি আসবে। তো এটা হচ্ছে কালার এভাবে না দিই, ওকে এটাও কালার এভাবে না দিই, এটা আসলে দেখে ভালো লাগছে না আমার নিজের কাছেও। আচ্ছা, আর হচ্ছে তাহলে এখন এটার সাথে এ এর সাথে সংচ্ছেদক। তো বলো এ এর সাথে কমন অংশ, বি ইন্টারসেকশন সি, যে এইটুকু। বি ইউনিয়ন সি এর সাথে এর কমন অংশ হচ্ছে এইটুকু, তাই না? সো এইটুকু হচ্ছে এখানকার অ্যান্সার, বুঝছো নি? বলো এইটুকু হচ্ছে এখানকার অ্যান্সার। আগেরটার মতো চিত্রই হইল আসলে। আচ্ছা, লাস্ট এখানে তিনটা চিত্রই মনে দিছিলাম, হ্যাঁ তিনটা চিত্র। লাস্ট চিত্রটা এটা করে দিচ্ছি না, এটা বাড়ি কেটে দিলাম, এটা খাতায় আঁকে ফেলবো। এখন দেখো 0 নম্বর প্রশ্ন, তোমরা বলতে পারো আইডি এটা কি হইলো। দেখো একটি শ্রেণীর এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। এরকম একটা প্রশ্ন আমরা অলিম্পিয়াডে দিব অবশ্যই, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি শ্রেণীর 115 জন ছাত্রের মধ্যে 65 জন ক্রিকেট পছন্দ করে, 45 জন ফুটবল পছন্দ করে এবং 42 জন পছন্দ করে হকি। 20 জন ক্রিকেট ও ফুটবল দুইটিই পছন্দ করে, 25 জন ক্রিকেট ও হকি এবং 15 জন ফুটবল ও হকি পছন্দ করে, 8 জন এই 3টি খেলাই পছন্দ করে। 1 নম্বর, কতজন ছাত্র কমপক্ষে একটি খেলা পছন্দ করে? তোমরা অনেকেই প্রশ্ন পড়তে পড়তে আমার সাথে সাথে টায়ার্ড হয়ে গেছো, এটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমাদের এই প্রশ্নের চিত্রটা আঁকি, আর তোমরা খাতার মধ্যে চিত্রটাকে আমার স্লাইডটা আমি দিয়ে দিব। এটা ক্ষেত্রে শর্ত প্রযোজ্য, হ্যাঁ কিছু কাজ না করাইলে তো আসলে তোমরা কোনো দায়িত্বশীল থাকো না। তো ক্লাসটা কি করো, একটু বন্ধুদের যাদের সাথে মনে আছে, যার নাম মনে পড়তেছে, আমি চিত্র আঁকতে আঁকতে তাকে একটা মেনশন দাও, কার ফেসবুক আইডি মনে আছে তাকে একটু এখানে ডাক দাও যে তুই আয় এখানে দেখি যা কি হচ্ছে এখানে,
ঠিক না? তো তাড়াতাড়ি একটা একটা করে মেনশন দাও, আমি চিত্রটা আঁকি, ঠিক আছে? দেখি কে কয়টা ফেসবুক আইডির নাম মনে আছে, কার কার বন্ধু বেশি। হ্যাঁ, ঠিক আছে, একটু দেখি করার চেষ্টা করো। মেনশন দেওয়ার চেষ্টা করো। ওকে ওকে, আমি এবার চিত্রটা আঁকি। ওকে, আচ্ছা, একটা, দুইটা, তিনটা খেলা। যে কারোই কোনো পরিচিত বন্ধু বান্ধব নাই? তোমরা আসলে দেখো, প্রথমে ক্রিকেট সি, হ্যাঁ, পরে ফুটবল এফ, লাস্ট ওয়ান হচ্ছে হকি এইচ। ওকে, বন্ধু বান্ধবদের সাথে তো একটু শেয়ার করা উচিত পড়াগুলা। তো এখানে দেখো 65 জন ক্রিকেট পছন্দ করে 65 টোটালটা, 45 জন ফুটবল পছন্দ করে 45, অ্যান্ড 42 জন হচ্ছে হকি পছন্দ করে। তার মধ্যে 20 জন ক্রিকেট ও ফুটবল দুইটি পছন্দ করে, তার মানে এন অফ ক্রিকেট ইন্টারসেকশন ফুটবল এটা হচ্ছে 20। 25 জন ক্রিকেট ও হকি, তার মানে এন অফ ক্রিকেট ইন্টারসেকশন হকি 25। এবং 15 জন ফুটবল ও হকি উভয় পছন্দ করে, এন অফ ফুটবল, ওকে, ইন্টারসেকশন হকি, দ্যাট ইজ হচ্ছে 15 জন। আর 8 জন তিনটি খেলাই পছন্দ করে, যে তিনটি খেলা মাঝখানে বান্ধ আছে এখানে, এই হইল 8। এই তিনটে খেলাই পছন্দ করে। তার মানে বুঝো কথাটা, সংখ্যাগুলো দেখো যত সুন্দর করে আমি দেখাই দিতে পারি। দেখো তো, ক্রিকেট ও ফুটবল দুইটাই পছন্দ করে এইটুকু, তাই না জনগণ? এইটুকু হচ্ছে ক্রিকেট ও ফুটবল দুইজনই পছন্দ করে, তাই না? এই যে ক্রিকেট ও ফুটবলের মধ্যে ইন্টারসেকশন, তার মধ্যে ক্রিকেট ও ফুটবলে 20 জন, তাহলে এই যে যেখানে 8 জন আবার সবার মধ্যে আছে, তার মানে এই যে উপরের অংশটুকু আছে সেখানে 20 থেকে 8 গেলে 12, এই খালিটুকুর মধ্যে থাকে 12। আবার দেখো ক্রিকেট ও হকি, এখানে ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটুকু, তাই না? ওকে, আর তার মধ্যে 8 জন আবার এখানে আছে, তাহলে ক্রিকেট ও হকির মধ্যে আছে 25 জন, 8 জন আবার এখানে আছে সবার সাথে কমন, তাহলে এইটুকু খালি জায়গা যেটা সেখানে বসবে 25 থেকে 8 গেলে কত হয়? 25 থেকে 8 গেলে 17। ওকে, আর হচ্ছে এখানে বলো লাস্ট ওয়ান, এখানে তাহলে এইটুকুর মধ্যে বলো ফুটবল ও হকির মধ্যে 15 জন, তার মধ্যে 8 জন এখানে, তাহলে এইটুকুর মধ্যে হচ্ছে 7 জন। এবার আসো শুধু ক্রিকেট পছন্দ করে কয়জন? 65 থেকে কত বাদ যাবে? 17, 8, 12, বলো বলো বলো। ওকে, শুধু ক্রিকেট কয়জন? 65 থেকে। শুধু ক্রিকেট মানে হচ্ছে ক্রিকেটের অংশ, দেখো শুধু ক্রিকেট মানে হচ্ছে এইটুকু, শুধু ক্রিকেট মানে জাস্ট এইটুকু, অন্যগুলো আসবে না, শুধু ক্রিকেটের জায়গায়। যে শুধু ক্রিকেট পছন্দ করে কিন্তু ফুটবল পছন্দ করে না বা হকি পছন্দ করে না, এই কাহিনী এই যে এই তালিকায় এরা আছে, এই 3 জনটা বাদ দিলে শুধু ক্রিকেট পছন্দ করে, ঠিক আছে না? তো সেক্ষেত্রে আসো, সেক্ষেত্রে আমার এখানে 65 থেকে 12, 8 আর 17 বাদ যাবে 28 জন। ওকে, তারপর শুধু আমি এটা ডাটা দেখাচ্ছি, এই যে প্রথম কোশ্চেনের জন্য কতজন ছাত্র কমপক্ষে একটি খেলা পছন্দ করে, এটার অ্যান্সারটা কমপক্ষে একটি খেলা, মানে হয় ক্রিকেট পছন্দ করবে শুধু, নাহলে শুধু ফুটবল, নাহলে শুধু হকি, তাই না? তো কমপক্ষে তাহলে মানে আছে কমপক্ষে একটি খেলার মধ্যে, তাহলে সবার হিসাবটা নিতে হবে। আর ঠিক একটি হইলে হচ্ছে শুধু ক্রিকেট আর শুধু ফুটবল আর শুধু হকি, তখন আর এই যে মাঝখানে যারা আছে ডাবল পছন্দ, ট্রিপল পছন্দ, তারা কাউন্ট করা যাবে না। সো কমপক্ষে একটির জন্য হিসাবটা দেখো, শুধু ক্রিকেট হচ্ছে 28 জন, তারপর হচ্ছে শুধু ফুটবল 45 থেকে 12, 8 আর 7 বাদ যাবে। ওকে, 45 থেকে 12, 8 আর 7, 45 মাইনাস 12 মাইনাস 8 মাইনাস 7, তাহলে 18 জন। আচ্ছা, আর শুধু হকি 42 থেকে 17, 8 আর 7 বাদ যাবে, 42 মাইনাস 17 মাইনাস 8 মাইনাস 7, 10 জন। ওকে, এবার দেখো কতজন ছাত্র কমপক্ষে একটি খেলা পছন্দ করে, সেটা হবে কি এই যে পুরাটার সামেশন,
যেখানে এই যে অংশটুকু হিসাব দেখো, ওকে, এই যে অংশটুকু, এই অংশটুকুর মান হচ্ছে কত 28, প্রথমে যোগ হবে 28, তারপর এইটুকু হচ্ছে 12 যোগ 12, তারপর এইটুকু 8 যোগ 8 যোগ এটা 17, তারপর এইটুকু শুধু ফুটবল, দ্যাট ইজ 18, তারপর এইটুকু সেটা হচ্ছে 10। ওকে, তাহলে আচ্ছা আমি আবার হিসাব করি, দেখো এখানে হচ্ছে আমাদের, দেখো অ্যান্সার কত আসে বলো তো দেখি, 28 যোগ 18 যোগ 10 56, আর এখানে মাঝখানে যেগুলো আছে যোগ 17 যোগ 12 যোগ 8 যোগ 7, 100। তাহলে এখানে যোগ করলে অ্যান্সার আসে 100। ওকে, অ্যান্সার আসে কত বলতো 100। এই হলো প্রথমটা। এবার দেখো সেকেন্ডটা, কতজন ছাত্র ঠিক একটি খেলাই পছন্দ করে। তো ঠিক একটি খেলা মানে হচ্ছে মাল্টিপল খেলার মধ্যে সে থাকতে পারবে না। সো ঠিক একটি খেলা, ক্রিকেট পছন্দ করে 28 জন, আর ফুটবল 18, আর এখানে হচ্ছে 10। তাহলে এই তিনটার যোগফল ঠিক একটি করে, তাহলে 28 যোগ 18 যোগ 10, তাহলে 56। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 56, অপশন নাম্বার কত বি। আর কতজন ছাত্র ঠিক দুইটি খেলা পছন্দ করে, দুইটি খেলার মধ্যে কে, এই যে ক্রিকেট ও ফুটবল পছন্দ করে 12 জন, এই 8 কিন্তু নেওয়া যাবে না, এই 8 জন কিন্তু তিনটাই পছন্দ করে। তো 12 হচ্ছে ক্রিকেট ও ফুটবল 12, আর এখানে 17 জন হচ্ছে ক্রিকেট ও হকি, আর এই 7 জন হচ্ছে হকি অ্যান্ড ফুটবল। তাহলে এখানে এটা বের করার জন্য 12, হ্যাঁ 12 যোগ হচ্ছে 17 যোগ হচ্ছে 7, 36। ওকে, ওই হলো কথা। বলো, বুঝছি 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 বুঝছি, দেখো নিচে বলো, বুঝছো সবাই, কনসেপ্ট ক্লিয়ার? আমাদের তাহলে তিনটা জিনিস এখানে ক্লিয়ার হইলো। সবাইকে মোটামুটি বুঝছো? দেখো অনেক বেসিক স্পেশাল, অনেক বড় 0 নম্বর প্রশ্ন আমরা করাতে যাচ্ছিলাম। এই যে ত্রিশান, ইয়েস, ওকে, ত্রিশান তো আজকেও এটা করছিল, আর মনে হয় এই নিয়মে আর অঙ্ক করছিল আশা করি, তাই না? এগুলো যত প্র্যাকটিস করবো ততই তো আসলে ভালো করবো। ম্যাথ জিনিসটা আসলে অনেক শিক্ষার্থী ভুলে যায়, এটা তো। হ্যাঁ, তৃষা, জি স্যার, থ্যাংক ইউ। বাকিরা গুড। ওকে, চলো এই রিলেটেড এরকম এই ধূমপানজনিত, হ্যাঁ ধূমপান, আরে হ্যাঁ জনিত অভ্যাসের কারণে পানজনিত অভ্যাসের তথ্যানুসার থেকে দেখা গেল যে 50% ক্রেতা, হ্যাঁ যে হ্যাঁ এটা হচ্ছে তাহলে এই জিনিসটা বাড়ি কাজ, এটা ভ্যানচিত্র এঁকে করে ফেলবা। ওকে, আমি স্লাইড তো থাকবে, করে ফেলবে। দেখো এই যে এই একটি এত হলে নিচে কোনটি সঠিক, দেখে কে বলতে পারো? আচ্ছা, এই কোয়েশ্চেনটা, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসলে পারবা, তাই না? এগুলো খুব সহজ প্রশ্ন। দেখো এটা দেখো তো, আসি এটাতে। হ্যাঁ, 3 নম্বর, মনে করো এ ইকুয়াল টু হচ্ছে এক্স, যেখানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। ন্যাচারাল নাম্বার কিন্তু হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মিন করে। ওকে, 1 2 3 4 ডট ডট এগুলো। আর এক্স ইকুয়াল টু 2n, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের কাহিনী এখানে বলা আছে, যেটা হচ্ছে 2n মানে হচ্ছে জোড় সংখ্যা, আর 2n - 1 এটা হচ্ছে বিজোড়। আর এখানে এক্স হচ্ছে এই যে হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি কত থেকে শুরু হয়? 2 থেকে, 2 3 5 7 11 ডট 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 13 17 19, তাই না? ডট 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 অনেক কিছু আছে। ওকে, এত কিছু তো আর মুখস্থ করতে পারবো না, কিন্তু মৌলিক সংখ্যার একটা চার্ট আছে আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইতে, চার্টটা একটু ফলো করিও। আচ্ছা, তো এই ইন্টারসেকশন সি, এতে হচ্ছে আমাদের সকল পূর্ণ সংখ্যা, আর সিতে হচ্ছে বিজোড় সংখ্যা। তো পূর্ণ সংখ্যার মধ্যে তো বিজোড় সংখ্যা থাকবে, তাহলে কমন অংশ হবে অবশ্যই কি আমাদের বিজোড় সংখ্যা। ওকে, আর বি ইন্টারসেকশন সি, বি ছিল আমাদের জোড় সংখ্যা, সি হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার মধ্যে
অ্যান্সার কী হবে দেখি কত 2 এর অ্যান্সার কী হবে দেখি, কে কে বলতে বুঝতে পারছো দেখি। ওকে, 2 এর অ্যান্সার কি, কোশ্চেন নাম্বার মেনশন করে দিও অ্যান্সার। অনেক ক্ষুধা লাগছে আসলে, শুন ক্লাসটা শেষ হওয়ার পরেই রাতের খাবারটা খাওয়া যাবে। ওকে, আমার জন্য একটু দোয়া করিও যাতে সুস্থ থেকে তোমাদের ক্লাস নিতে পারি। আর আমি চাই তোমরা একটু পড়াশোনা করো, বুঝছো? হ্যাঁ, ভালো করে পড়াশোনা করলে অনেক ভালো করতে পারবে, এটা শিওর। আর পড়াশোনার প্রতি আসলে প্যাশনেট হওয়া দরকার। এই তোমাদের লাইফে, স্টুডেন্ট লাইফে আসলে স্মার্টনেস হওয়া উচিত এইটা যে তুমি কত ভালো পারতেছো, তোমার পড়াশোনা কত ভালো, তুমি কত দ্রুত প্রবলেম সলভ করতে পারতেছো, বইয়ের জিনিসপাতি পারতেছো। হ্যাঁ, এটাকে হচ্ছে কত বেশি মার্ক তুলতে পারতেছো, এটা হবে তোমার স্টুডেন্ট লাইফের স্মার্টনেস। তুমি কত সুন্দর ফেসবুকে ছবি আপলোড দিলা, হ্যাঁ, কত সুন্দর করে ড্রেস কোড মেনটেন করলা, স্টাইলিশ করলা, ওগুলোকে স্মার্টনেস কিন্তু বলে না স্টুডেন্ট লাইফে। স্টুডেন্ট লাইফে স্মার্টনেস হচ্ছে স্টুডেন্ট হিসেবে যে দায়িত্বটা, সেটাতে তুমি পারফরমেন্সটা তোমার কেমন, সেটা যদি ভালো করে করতে পারো তাহলে তুমি এখানে স্মার্ট। ঠিক আছে, বাহ্যিক ড্রেস কোড দিয়ে স্মার্টের তো আসলে মানে কোনো ভ্যালুয়েশন নেই। তো আমি ধরো ক্লাস নেওয়ার সময় কোট টাই সব পরে এসে আমি তোমাকে ক্লাস নিতাম, তাই না? আমি জাস্ট সিম্পল একটা, হ্যাঁ, অল্প দামি একটা টি শার্ট পরে আসি, তোমার ক্লাস নিচ্ছি, তাই না? তো এখন আমার কাছে এই টি শার্ট দেখার জন্য তো তুমি আমার কাছে এখন এতক্ষণ ধরে বসে আছো টি শার্ট দেখার জন্য না, আমার কথাগুলো শোনার জন্য, পড়াটা বোঝার জন্য, অলিম্পিয়াডে ভালো করার পারপাসে তুমি এতক্ষণ ধরে কষ্ট করে বসে আছো। সো আমার ক্রেডিটটাই হচ্ছে এখানে, এটাই আমার স্মার্টনেস, যে আমি তোমাকে গোছায়া সুন্দর করে পড়াই দিতে পারতেছি, বুঝাই দিতে পারতেছি, শিখাই দিতে পারতেছি, তাই না? তো এটা হচ্ছে। আর তোমার ক্ষেত্রে কী হবে, তুমি পরীক্ষায় ভালো পারফর্ম করলা, সবাই দেখে বলবে আরে এই তো পরীক্ষা দিচ্ছে, এই তো ভালো করবে, এ তো প্রথম দিকে থাকবে, এর তো র্যাঙ্ক 50-এর ভিতরে ঢুকবে বা 20-এর ভিতরে বা 10-এর ভিতরে ঢুকবে, এই যে মানুষ বলতেছে, স্টুডেন্টরা বলতেছে, এটা হচ্ছে স্মার্টনেস। ঠিক আছে, তো এখন থেকে বাহ্যিক স্মার্টনেসের দিকে যাব না। ওকে, সো চলো এখানে বিয়ের প্রশ্নটা হবে এটা, হ্যাঁ, ফাঁকা সেট, জোড় সংখ্যার বিজোড় সংখ্যার মধ্যে কোনো ইয়া নেই। ওকে, সো এখানেও হ্যাঁ খুব সুন্দর সুন্দর কিছু প্রশ্ন দেওয়া আছে। ওকে, নিচে সংজ্ঞাত সেটগুলোর মধ্যে কোনটি শূন্য সেট, মানে শূন্য সেট বা ফাঁকা সেট? তো অ্যান্সার হচ্ছে এখানে, দেখি বলো তো দেখি এটার ক্ষেত্রে অ্যান্সার কী হবে। দেখি তোমরা পারবা, তোমাদের কনফিডেন্স আছে, পারবা, অনেক ভালো ভালো স্টুডেন্ট ক্লাস করতেছে দেখলাম, হ্যাঁ পারবা। দেখো তো 4-এর ক্ষেত্রে, ওকে ওকে, তো 4-এর ক্ষেত্রে ঘনর ক্ষেত্রে কী হবে, 2 থেকে 7-এর মধ্যে কোনো ঘন সংখ্যা থাকবে না, তাই না? অ্যান্সার হচ্ছে ক। ওকে, আচ্ছা, আর এখানে বলছে সংজ্ঞাত সেটগুলোর মধ্যে, হ্যাঁ, সেটগুলোর মধ্যে কোনটি অসীম সেট। সো এটা তুমি হিসাব করে বুঝতে পারবা, এটা স্লাইড থেকে প্র্যাকটিস করে নিও। আচ্ছা, নিচে কোনটি নাল সেট দেখে বলতে পারো, ক খ গ ঘ 4টা অপশন, এটা পড়া উচিত, এটা আজকে পড়াইছিলাম। আমাদের ক্লাস একদম শেষের দিকে, দেখুন আমি একটু ফাস্ট আগাচ্ছি এখন, একদম শেষের দিকে, আর স্লাইড দিয়ে দিও, বাকিগুলো স্লাইড থেকে শেষ করতে পারবা। ওকে, তো শূন্য সেট বা নাল সেট, ফাঁকা সেট, সেটা হচ্ছে এইটা। কেন দেখো, এক্স এই যে বাস্তব সংখ্যা বলছে, তো এখানে এক্সের কন্ডিশনে এক্স ইকুয়াল টু -1 লেখা যায়, বা সেখান থেকে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √/-1। তো √/-1 কিন্তু আমরা কাল্পনিক সংখ্যা বলছিলাম, সেটা তো আমাদের বাস্তব সংখ্যার মধ্যে নাই, তো এটা কি কোনো কিছু না, এটা ফাঁকা সেট হবে, বুঝছো? আর বাকিগুলোতে আসে, ঠিক আছে? হ্যাঁ, 6A, গুড। ওকে, 6 যারা দিচ্ছ, গুড। ওকে, সো এটাও খুব ভালো একটা প্রশ্ন, এটা বাসায় ট্রাই করিও, সুন্দর প্রশ্ন, অ্যান্ড এইগুলো খুব ভালো ভালো প্রশ্ন, ট্রাই করবা। ওকে, তো এখানে আর হচ্ছে এখানে সেটের বেসিক ক্লাস কন্টেন্টে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, উপসেট, সমান সেট, প্রকৃত, অধিসেট, সূচক সেট, সার্বিক সেট, ভেন ডায়াগ্রামের সংযোগ সেটের সেট গঠন পদ্ধতিতে এভাবে লেখা হয়, হ্যাঁ, ছেদক সেট প্রক্রিয়াকরণের মধ্যে এই সম্পর্কগুলো আছে। ওকে, তারপর দুটি সেটের ছেদ, ওকে, ছেদক সেট বা এখানে যে সংযোগের এই আইডিয়াগুলো আছে বই থেকে নেওয়া, বিচ্ছেদ সেট দুটি, তারপর হচ্ছে পূরক সেট, পূরক সেটের সূত্রগুলো বই থেকে নেওয়া, বইয়ের মধ্যে এগুলো সব হুবহু আছে। ওকে, তারপর হচ্ছে বিনিময় সূত্র, বন্টন সূত্র, সংযোগ সূত্র, ডিমর্গানের সূত্র, অভেদ সূত্র, এই সেই মিলে অনেকগুলো জিনিস আছে, আরও কিছু জিনিস অ্যাড করা যেত। সো আমি এগুলো জাস্ট টান দিয়ে শেষ করে ফেললাম, কারণ এগুলো একদম বইয়ের বেসিক, সহজ পড়া, আর আমাদের আজকে ক্লাসের টাইমও শেষ। তো যতটুকু সম্ভব হয়েছে আমি তোমাদেরকে গুছিয়ে পড়ানোর চেষ্টা করছি।
আর আজকের ক্লাসের মাধ্যমে আমাদের অলিম্পিয়াডের জন্য প্রথম 5টা ক্লাসের গাইডলাইন ক্লাস, আমাদের প্রথম 5টা চ্যাপ্টারের গাইডলাইন ক্লাস শেষ হয়ে গেল। আর প্রথম চ্যাপ্টারটা তোমরা অনেক ভালো করে পড়ছো, তার মধ্যেও মনে হচ্ছে আজকে ক্লাস করে কিছু না কিছু জিনিস তো শিখছো। যদি কিছু জিনিস শিখো তাতেই আমার সার্থকতা। আর আমি চাই তোমরা আমাদের ম্যাথেটার্সে যুক্ত হও, ম্যাথেটার্সের অনলাইন বা অফলাইন ব্যাচে পড়ো, কারণ আমার পড়াইতে যেহেতু ভালো লাগে, পড়ানোটাই প্যাশন। সো যে কয় বছর টিচিংয়ে আছি, তো তোমরা যদি আমার সাথে যুক্ত হতে চাও বা যুক্ত হও, আমার কাছেও ভালো লাগবে, খুশি লাগবে। তো যাই হোক, আজকের মতো বিদায়। কালকে যথাসময় ক্লাস পরীক্ষার হলে চলে আসবা। আর পরশু হচ্ছে যারা অনলাইনে পরীক্ষার জন্য ইচ্ছা আছে, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছো, যেহেতু পরীক্ষাটা ফ্রি, ইভেন্টের লিঙ্ক থেকে হচ্ছে অনলাইন পরীক্ষাটা দিতে পারবা। ওকে, তো সেটার জন্য আমরা হচ্ছে আজকের মধ্যে চেষ্টা করব একটা ফিডব্যাক দিতে, আর অনলাইন পরীক্ষা নিয়ে নির্দেশনা থাকবে। ঠিক আছে? হ্যাঁ, তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।